দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাখি। পর্ব সংখ্যা ৩২। রাত প্রায় ৯টা বাজে। শীতের হালকা কুয়াশা নেমেছে চারদিক জুড়ে। জমিদার বাড়ির আঙিনা নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কোথাও থেকে হু হু করে শীতল বাতাস এসে পুরনো জানালাটার কপাট নুড়িয়ে দিয়ে যাচ্ছে। দূরে বাঁশঝাড় হতে ঝিঝি পোকার মৃদু ডাক মিলিয়ে দিচ্ছে রাতের ঘন অন্ধকারকে। বাড়িটার ভেতরেও যেন এক অদ্ভুত নীরবতা। বড় দালানের উঁচু ছাদে থেকে ঝুলে থাকা তেলের প্রদীপটা দুলছে হালকা বাতাসে। দেওয়ালের ছবিগুলো পুরনো জমিদারের মুখ, কঠোর দৃষ্টি যেন এখনো জীবিত। তারা যেন এখনো চেয়ে রেখেছে পুরো বাড়ির চারপাশটা। দরজার কাছে বসে প্রহরী, গায়ের মোটা কম্বল চড়ানো, হাতে একটা লণ্ঠন। মাঝে মাঝে সে কাপা গলায় কাশি দেয়, তারপর আবার চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার উঠানের দিকে। মহল ঘরে তখন একটি জানালা খোলা। ভেতরে বসে আছে রশিদ, ভারী শাল জড়ানো গায়ে। সামনে পিতলের হুঁকো থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। কুদ্দুস মহল ঘরে উপস্থিত হলো। রশিদ বসে বসে ঝিমোচ্ছে। রশিদ এর বিষময় রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করলো, তখন চিঠিতে কি লেখা ছিল? চিঠি পড়ার পর থেকে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে আর খাচ্ছে। কুদ্দুসের প্রশ্নে তার যেন কানে পৌঁছায়নি। কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়ায়, পুনরায় বলল, আপনি চুপচাপ আছেন কেন? চিঠিতে কি ছিল? আপনাকে কেউ গালি দেয়নি তো? রশিদ চোখ মেলে তাকায় কুদ্দুসের দিকে। দোল খাওয়া বন্ধ করে কুদ্দুস তার চাহনি দেখে বলল, না মানে আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারো নাই। কারো মনের ভেতর হয়তো ক্ষোভ রয়েছে, আপনার প্রকাশ করতে পারেনি, তাই চিঠিতে লিখে পাঠাইছে। রশিদ প্রত্যুত্তরে কিছু বলল না, দৃষ্টি সরিয়ে ফেললো। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি করছে নীরব ভঙ্গিতে। কুদ্দুস ভেবেছিল রশিদ হয়তো ওর ওপর রেগে যাবে, কিন্তু না, এমনটি হয়নি। রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পায়চারি করছে। কুদ্দুস রশিদের পেছনে পেছনে ঘুরঘুর করছে। আপনি কি ভাবছেন এত? আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন। রশিদ গম্ভীর মুখে বলে, যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুল ছিল। দুটো লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল বলে রশিদ স্থির হয়ে দাঁড়ায়। কুদ্দুস দাঁড়িয়ে বলল, আপনি বানান দেখলেন? কি বলেছে তা দেখলেন না? রশিদ ভাবতে শুরু করলো। মুখে একরাশ স্তব্ধতার স্রোত নিয়ে গেল। আবার ইজি চেয়ারে বসে পড়ল। বসেই বললেন, আচ্ছা কালু, আমি সবচেয়ে বেশি কাকে ভরসা করি? আপনি আমাকে ভরসা করেন। আর আমার পরে আপনি কাকে ভরসা করেন এ তো আমি জানি না। আমার পরে আমি কাকে ভরসা করি? কুদ্দুস সেকেন্ডের কয়েক ভেবে জবাব দিল, আপনার বড় ছেলেকে, এরপর আপনার মেজো ছেলে, তারপর আমি কাকে ভরসা করি বলে তোর মনে হয়? আপনার 4 ছেলে এবং মেয়েকে। তবে আপনি আমাকেও অনেক ভরসা করেন। রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার একমাত্র বোনের কথা বলতে ভুলে গেছিস, নাকি তোর মনে হয়েছে আমি ওকে ভরসা করি না? সত্যি বলতে আপনার বোনের কথা ভুলে গেছি। কুদ্দুস মাথা নত করলো। রশিদ বলল, আচ্ছা, কাউকে বিশ্বাস বা ভরসা করলে কি সে বিপরীত আমাদের ধ্বংস চাইবে? চাইতে পারে। কখনো কখনো ভালো মানুষের মুখোশ ধরে আড়ালে লুকিয়ে বাঘের মতো থাবা মারে, কিন্তু তাকে আমি ভরসা করি, সে কি আমার শেষ করতে চাইবে? এই প্রশ্নের উত্তরে আপনার কাছেই, খুঁজে দেখুন পেয়ে যাবেন। রাত বাড়ছে, আপনার আর কোনো ফরমেশ থাকলে বলুন। না তুই যা যা, আমি কিছুক্ষণ একা থাকি। আজ মাথাটা ধরেছে, ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি। রাতের খাবারটার জন্য সবাইকে ডেকে নিয়ে নিচায়, জলদি খেতে হবে। ঘুমের অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। ঘুমান। ঘুমের ঘরে চিন্তা দূর হয় না। গর্দভ তখন চিন্তায় কিছু সময়ের জন্য দূরে সরে থাকে। যখনই ঘুম ভাঙে তখনই চিন্তার এসে মস্তিষ্ক জুড়ে বসে। তোকে এসব বলে লাভ নাই, তুই বুঝবি না। আমাকে বলে লাভ নাই, বুঝবো না। তারপর আমাকে বলেন, আপনি নিচে আসুন, আমি সবাইকে ডেকে আনছি। কুদ্দুস চলে যায়। রশিদ ডয়ার থেকে সিগারেট বের করে টানতে শুরু করলো। চিঠি কে পাঠালো, কেন সাবধান করলো? নিশ্চয়ই সে চিঠি পাঠিয়েছে। সে তালুকদার বংশের ক্ষতি চায় না, কিন্তু আড়ালে সে চিঠি পাঠিয়েছে কেন? সামনাসামনি এসে বললে হতো না? হয়তো হাত পা বাঁধা, কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে, যার পরে লোকচক্ষুর আড়ালে চিঠি পাঠিয়েছে। চিঠি মূলত ইনি টেনে নাম লেখা হয়েছে।
কিন্তু আজকের চিঠিতে কোনো নাম থাকে না, নাম ছিল না, কয়েকটা অক্ষরের মাঝে সতর্কবার্তা। বর্তমান ভাবছে কে দিতে পারে চিঠিটা, কিন্তু ভাবনার সমাধান মিলছে না। লালচে বেলা পাথরের দেওয়ালে এর দিকে এগোলো রশিদ। তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকালো। তার চোখে দুটো গভীর, যেন তাকে কেউ একবার তাকালে ফিরে যাওয়ার পথ ভুলে যায়। কখনো শান্ত, কখনো ঝড়ের মতো দৃষ্টি। এমন কিছু ছিল যা ভাষায় বোঝানো যায় না। তার ঝুল ঝরে পড়ে নদীর ঢেউয়ের মতো, প্রতিটা গোছালো যেন রাতের অন্ধকার টানা। বাতাস এলেই ওরা নরমভাবে দুলত, যেন সুর বাঁধা এক নিঃসঙ্গ সুরে। ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা, যেন মাটিতে পদক্ষেপ হয় চিনে চিনে। ফারিনা বেগম চলে গেছে আজ 21 বছর। গত 21 বছরে সে একটিবারের জন্য প্রিয়তম স্ত্রীকে ভুলেনি। আজ প্রচণ্ড মনে পড়ছে তাকে, দুঃখজনিত ভুলতে আজ রশিদ। ফারদিনা বেগম বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত, হয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহিত করত। তিনি আজ নেই। রশিদ তার অভাবটা যেন আজ খুব ভালো করে অনুভব করছে। ফারিনা বেগমের সাথে ফারদিনার মিল পুরোপুরি, চোখ, কান, নাক, মুখ, রাগ, তেজ, অভিমান, সবকিছু। তাদের মা মেয়ের মুখোপায়ের এমন দৃশ্য যেন দূর থেকে অনেকজনই আলাদা করা দুষ্কর। রশিদ কখনো কখনো ফারদিনার মাঝে ফারিনাকে খুঁজে পায়। ফারিনা বেগমের গর্ভে থাকার সময়কালীন রশিদ বলেছিলেন, এবার যদি আমাদের মেয়ে হয় তবে তার নাম রাখবো ফারদিনা, তোমার নামের সাথে মিলে রেখো। ফারদিনার দুনিয়ায় আলো দেখতেই ফারিনা বেগম দুনিয়ার সেই অন্ধকার হয়ে যায়। ফারদিনার জন্মের দিনই রশিদ বসেছিল অন্দরমহলে। একজন দাসী এসে খবর দিয়েছিল আপনার মেয়ে হয়েছে। সেদিন সে অনেক খুশি হয়েছিল, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরে একজন দাসী এসে আবারও বলে, আপনার স্ত্রী আর বেঁচে নেই। রশিদের চোখে জল জমল। লণ্ঠন এবং আলোর মুঠোয় যেন টলমল করছিল তা। স্তম্ভির হয়ে চেয়ারে বসলো। ছড়িটা মেঝেতে পড়ে গেল। আজ তার মনে হচ্ছে তার জীবনের একটি তারা যেন ছুটে গেছে তার জীবন থেকে। ফারদিনা নিজ ঘরে পায়চারি করছে। প্রতিবারের মেঝেতেই পা ফেলাতেই দমদম আওয়াজ ভেসে আসছে। ভেতরে ভেতরে রাগে ফুটে পড়ছে সে। এত চেষ্টা করে একবারও ঘরের বাইরে বের হতে পারেনি। ঝিলমিল ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করে, রাগ মেঝেতে না দেখিয়ে তোর ভাইদের উপর দেখানো উচিত। উচিত জায়গায় রাগ দেখাতে পারিস না, তাহলে লাভ কি? আহা চুপ কর তো। ভাইদের উপর রাগ অনেক আমার। জীবনটা আমার, আমি আমার মন খুশি থাকার সিদ্ধান্ত নেব, তাই না? ওরা আমাকে পথ দেখাবে আর আমি সেটা দেখব। কেন? আমার কেন দেখতে হবেই? সংস্কারের বাইরে গেলেই বিপদ। তুই হইলি জমিদার বংশের মাইয়া, তোর সাথে এমন মানাইব না। কেন? সিঁড়ি, ফরহাদ, লাইলি, মজনু এরা কি প্রেম করেনি? প্রেম ভালোবাসা ধনী গরিব কোনো কিছু দেখে হয় না, বুঝলি? ঝিলমিল বলল, তুই কি জানোস সিরিজ প্রেমে অসফল কেন ছিল? কেন? ফারদিনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। ঝিলমিল ফারদিনার কাছে এগিয়ে বলল, ফারহাদ ছিল এক ধরনের সাধারণ বয়স্ক কিন্তু অসাধারণ প্রতিভান। তাদের রাজ্যের রাজকন্যা সিরি কখনো তাকে শিরিন বলে ডাকত। সেই ছিল রূপ, বুদ্ধি এবং কোমলতায় অতুলনীয়। একদিন ফারহান রাজপ্রাসাদে ফেরার পথে নির্মম করতে গিয়ে তাকে দেখল। সে এক দৃশ্য যার জীবনটা বদলে গেল। রাজকন্যার সঙ্গে এক অসাধারণ শিল্পের প্রেমে পড়ল। রাজা তাকে শান্ত কষ্টকর কণ্ঠে বলে, ফারদিনাকে দূরে সরিয়ে দিয়ে রাজা এক কঠিন কাজ করেছে। বলল, খালি তুমি পাহাড় কেটে এর মধ্যে নদী আনতে পারলে তবেই সিঁড়ি তোমার হবে। ফারহাদ প্রেম পাগল। হাতের ছুরি তুলে নিল। দিনরাত পাথর কাটতে লাগলো। রক্ত ঝরল কিন্তু থামলো না। তার হাতের আঘাতে পাথর কাটতে লাগলো সে। মানুষ বলতো ওর প্রেমের জোরে পাহাড় নত হয়েছে। এরপর যখন মানুষ প্রায় শেষে, তখন রাজা ভয় পেল। ফারহাদ সত্যি সফল, তবে তার মেয়ে হারাতে হবে।
তাই এক দ্রুত বুদ্ধি খাটিয়ে পাঠিয়ে দিলেন, মিথ্যা খবর দিল শিরিন মারা গেছে। ফারহাদ এমন খবর শুনে কিছু সময় আকাশ থেকে যেন পড়ল, তারপর হাতের কুড়াল নিজের বুকে বসিয়ে দিল। রক্তে ভেসে গেল সেই পাহাড়ের মাথাটা। শিরিন জানতে পারল ফারহাদ নিজের প্রাণ দিয়েছে, তাও তারই জন্য। ফারদিনা গভীর শ্বাস ফেলে বলল, কিন্তু আমার প্রেম সফল হবে, নয় দেখবি আমিও শিরির মতো মরে যাব। ধুর, আগেই মরার কথা বলিস কেন? দেখা ছাড়া ব্যথা নেই। সুফিয়ান আমাকে না পেলে সত্যি মরে যাবে, আর আমি তো সুফিয়ানকে অনেক ভালোবাসি, আমি কিভাবে বাঁচব? ঝিলমিল এর মুখে একরকম কথা শুনে ফারদিনা আচমকা চমকে ওঠে। নিবিড় কণ্ঠে বলে, কি বলছিস তুই? আমি যাই বলছি তা তো তুই বিশ্বাস করবি না, মনে হলো তাই কইলাম, আবার আমার ধারণা ভুলও হইতে পারে। তোর হঠাৎ এমন কেন মনে হলো? আমি অনেক কিছু জানি। কি জানিস? কইতে আমার লজ্জা করে। যা বলবি খোলামেলাভাবে বল, আমার অহন কইতে মন চায় না, পরে কমু বলে ঝিলমিল ঠোঁট চেপে হাসে, যেন সে লজ্জা পেয়ে গেছে। ফারদিনা দেওয়াল ঘড়িটা দেখে চোখ বুলিয়ে একবার তাকিয়ে নেয়। সময় এখন রাত ঠিক 10টা। সুফিয়ান হয়তো এখন ক্ষেতের মাঝে বসে আছে। ফারদিনা অলকনন্দা করে জানালার পাশ পেয়ে জানালা খুলে দিতে দমকা হয়ে সে চলে লাগে। সে ঘাড় ঘুরিয়ে দেখলো কালচে রঙের প্রজাপতি। কালচে রঙের প্রজাপতি সাধারণ কিছু নয়। ফারদিনা প্রজাপতিগুলো এড়িয়ে এগোতে চাইল। সুফিয়ান নেই। ফারদিনা বিষগ্ন মনে চারপাশ দেখল, তারপর সেখান থেকে সরে গেল। ঝিলমিল বলল, কি হলো, সুফিয়ান কই? না, হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছে। আজ এত ক্লান্ত, ধৈর্য শেষ হয়ে গেল তার। আশ্চর্য, তোমরা কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নেই? অনেক কাজ আছে, তোর লাইগা করতে পারি না। কি করতে পারো না? আশ্চর্য, আমি কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নাই? অনেক টাকা আছে, তোর লাইগা করতে পারি। প্রজাপতি ডানা মেলাতেও বন্ধ করতে পারি, তাই তার অমঙ্গলও হয়। এ ধরনের অমঙ্গল কত ধরনের হয়? ফারদিনা দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে দেয়। কুদ্দুসের উপস্থিতি হয়, অনুপস্থিতি নিয়ে প্রবেশ করে। সালাম, সর্দার খাইতে ডাকছে। খাবারের টেবিলে নানান ধরনের খাবার সাজানো। সাদা নতুন ধানের ভাতে গন্ধে যেন ভরপুর চারপাশ। চিংড়ি মাছের মালাইকারি, নারকেল দুধের রান্না, এলাচি, দারচিনি, ইলিশ মাছ, সব যেনই আজ ক্ষীরমোহন। রাশিদ তালুকদার কোকরেশ খাওয়া শুরু করেছেন, সাথে তার 4 ছেলে। যবুনেসাও খাচ্ছেন। তাদের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করা হচ্ছে বলেই টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন, রাতে কখনো না খেয়ে থাকবে না, অল্প হলেও খেতে হয়, কত পদ আছে, কিছু না কিছু খেয়ে নাও। ফারদিনা বাধ্যবের মতো শান্ত হয়ে বসলো। টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বোলায়, তারপর নজর আটকায় আচারে। কয়েক পদের আচার। ফারদিনা আচারের বাটিটা কাছে টেনে নেয়, বলল, অত্যাচার, আজকের অত্যাচারে খেতে ইচ্ছে করছে না, তাই আচার খাবো। আমি এটাই খাবো। জেবুনেসা হাসলেন, তুই তো কখনো আচার খাস না, আজ খাবি কেন? আজ খেতে ইচ্ছে করছে তাই খাবো। আপনার সমস্যা হলে আপনিও খান। তুই যা ইচ্ছা খা, আমার কেন সমস্যা হবে? ফারদিনা জেবুনেসার কথা এড়িয়ে আচার খেতে শুরু করলো। আদিব ফারদিনা দিকে চেয়ে বলল, শুধু আচার খাস না, সাথে অন্য কিছু খা, পরে শরীর খারাপ করবে। অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। খাবারের দিকে তাকালে বমি আসছে। রায়ান খাওয়া বন্ধ করে বলল, তোর শরীর খারাপ নয় তো? হাকিমকে খবর দিব? অস্থির হয়ে যেও না, সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না। কুদ্দুস পাশ থেকে বলল, না খেয়ে থাকলে আরো শরীর খারাপ করবে, কিছু খেয়ে নিন। ফারদিনা মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, উফ, এক কথা বারবার বলতে পারবো না, তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি। ফারদিনা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরে যাওয়ার জন্য আচারের বাটিটা নিল। এরপর দোতলায় তার ঘরের দিকে চলে যায়। রায়ান রশিদ এর দিকে তাকিয়ে বলল, আব্বা, ফারদিনার শরীর বোধহয় ভালো না, আমি লোক পাঠাচ্ছি, হাকিমের কাছে চিকিৎসা দরকার। রশিদ গভীর গলায় বলে,
তোরা যা ভালো বুঝিস করিস, তোদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরও আছে। সুফিয়ান রাতের আধারে চাঁদনির আলোয় সাহায্যে হারাপথিক হয়ে হাঁটছে, একবার তালুকদার বাড়ির দিকে তো একবার তার বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই হাঁটছে, ভাবছে বুঝি ফারদিন এসে অবাক করে দিয়ে বলবে আজ আমার জন্য অপেক্ষা করছিলেন। স্বপ্ন রয়ে গেল, ফারদিন আসেনি। সুফিয়ানের হাতে সিগারেট 2 আঙ্গুলের মাঝে ধরে রেখেছে ঠিকই, কিন্তু ফুঁকছে না। সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। রাতের নীরবতা বাড়ির আঙিনায় গোমর গড়ি ধীরে ধীরে ঢুকলো। মাটির সাথে চাকার খসখস এবং কাঠের চাকার ঘরঘর শব্দে রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল। হালকা কাঁপুনি জাগলো গাড়ির কাঠের সিটে বসে থাকা সারথি কাঁধে। দূরে ক্ষেত থেকে কাদামাটির গন্ধ ভেসে আসছে। ধীরে ধীরে গাড়ি থেমে গেল। গাড়ি থেকে টকটক খসখসানি আরো কিছু মেয়ের ফিসফিসানির কথা শব্দ। সুফিয়ান মেয়েদের দেখে আওয়াজ পেয়ে বাড়ির ভেতরে চলে যায়। গাড়ি থেকে 4 জন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল। সারথি চলে যায়। তারা সোজা সুফিয়ানের বাড়ির ভেতর প্রবেশ করে। সুফিয়ানের আঙার কাছে দাঁড়ানো মেয়েগুলো তার কাছে আসতে আসতে তাদের চেহারা লণ্ঠনের আলোয় পরিষ্কার উঠল। বাইজি কন্যা মেহের, কাশ্মীরা, সায়রা। সুফিয়ান তাতে দেখে বিড়বিড় করে বলল, নাউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। এই শয়তানের দল আমার বাড়িতে কেন, তাও এত রাতে এই মুহূর্তে? মেহের সুফিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙার দিকে তাকিয়ে অশ্ব কিনলেন কবে? সুফিয়ান বিপদে পড়েছে। বাইজিদের সাথে রাতে কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করলো সে। বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে। সেই দিন রাতে মদ্যপান করার পর মেহের তাকে ঘরে নিয়ে গিয়েছিল। তার শরীরের সমস্ত স্পর্শ তাকে পা থেকে জুতা খুলে ফেলেছিল। ফারদিনা রেগে গিয়েছিল। ঝিলমিল সুফিয়ানকে সেই কথা বলেছিল, ফারদিনাও জানে তা। সুফিয়ান সতর্কতার সাথে চারদিকে তাকালো। মেহেরের চারপাশে তাকিয়ে বলল, কি দেখছেন? সুফিয়ান হেয়ালিপূর্ণভাবে এসে বলল, এমন সময় শয়তান আশেপাশে ঘুরঘুর করে, তাই দেখছিলাম ওরা আদৌ আসলো কি না। শয়তানকে কেউ দেখতে পারে? অবশ্যই পারে। এই যে আমি দেখতে পারছি, মানে হলো আপনারা এই সময় এখানে। আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? সাহায্য তো খুব অনেকভাবেই করতে পারেন। আপাতত জল খাওয়ালেই খুশি হব। সুফিয়ান সংকোচ বোধ করল, কিন্তু কেউ জল খেতে চাইলেও খাওয়ানো উচিত। সুফিয়ান জল আনতে ঘরে গেল। জল খাওয়া নিয়ে সুফিয়ানের একটা ঘটনা মনে পড়লো, তার দাদার কাছে থেকে শোনা। চৈত্র মাসের রোদে পুড়ে মাটি, আকাশে মেঘ নেই একটু। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। অসুস্থ ছিল বিধায় সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে। গলা কাঁপছিল তার ক্লান্তিতে। ক্লান্ত ভঙ্গিমায় ঘরের দিকে তাকিয়ে অচেনা কারোর সাথে জল চাইল। ঘরের ভেতর থেকে এক গরিব লোক বেরিয়ে এলো। নিজেকে মাটির কলসিটা ছিল প্রায় খালি। যতটুকু জল ছিল তা তার দরকার ছিল, তবু সে বিন্দুমাত্র দ্বিধা না করে মাটির গ্লাস তুলে নিয়ে ঠান্ডা জল বলল, বিসমিল্লাহ বলে খেয়ে নাও ভাই, আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিবে। ভ্রমণকারী জলটা খায় এক নিঃশ্বাসে, চোখ বুজে বলল, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা হাসলো, মনে মনে বলল, জান্নাত না দিক, কিন্তু এ জল কারো প্রাণ বাঁচায় তবে সেটাই আমার পুরস্কার হবে। কিন্তু সে জানতো না, তৃষ্ণার্ত প্রতীক ছিল এক ফেরেশতা, মানুষের ছদ্মবেশে পাঠানো, এবং তার সেই এক পেয়ালা জল তার নাম লিখে ফেললো জান্নাতের তালিকায়। সুফিয়ান মাটির কলসি থেকে জল গ্লাসে ঢালতে ঢালতে বলল, এরা ফেরেশতা না, মানুষরূপী শয়তান। যাই হোক, অন্তত এখন জল খাইয়ে বিদায় করতে হবে। সুফিয়ান জল হাতে বাইরে বের হয়ে আসে। মেহেরের দিকে জলটা এগিয়ে দিল। মেহের জলটা নিতে নিতে বলল, বসতে বলবেন না? আজ আপনার কথার সংখ্যা বেশি, ঘরে জায়গা হবে না। মেহের হেসে বলল, আপনি কথা জানেন, খারাপ কথাও জানি। যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করি। সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসলো। তার হাসি নিঃশব্দে সুন্দর। সুফিয়ান মেহেরের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে ফেলল। মেহের থেমে বলল, আপনি সত্যি অসাধারণ, নয়তো ফারদিনার মতো মেয়ে আপনার প্রেমে পড়তো না। ফারদিনা সেরা কোন দিক থেকে? সুফিয়ান যেন অজানা মতোই জানতে চাইল। মেহের স্বাভাবিকভাবে জবাব দিল, রূপে গুণে বুদ্ধিমত্তা ধন সম্পত্তি সব দিকেই সেরা, কিন্তু আমার কাছে সে গাধা।
এমনটি মনে হওয়ার কারণ কি? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, আজ ওর সাথে আমার দেখা হয়নি। সন্ধ্যার পরে শুধু দূর থেকে একবার দেখেছিলাম। চাইলে কি একটিবার আমার কাছে আসতে পারতো না? হয়তো তার সুযোগ হয়নি। এজন্যই বলেছি গাধা। বুদ্ধিমতী হলে কোনো না কোনোভাবে দেখা করতে আসতো। ফারদিনা কখনো রাতে আপনার সাথে দেখা করেছিল? গভীর রাতে? কেন? ভালোবাসার টান। গভীর ভালোবাসা থাকলে রাতের ঝুঁকি নিয়ে ছুটে আসা যায়। বাঁশির ছুঁড়ে ছুটে এসেছিল প্রথমবার, ভালোবাসা টানে না। আজকেও বাঁশির সুর ধরুন, চলে আসবে। আসবে না? আসবে, মিলিয়ে নেবেন। যদি না আসে, আমার বাড়ি এসে ভুলে যাবেন আমি ভুল বলেছি। ঠিকানা নিশ্চয়ই সেদিন রেখে দিয়েছিলেন। আপনি লিখে দিয়েছিলেন? জানতে চাইলেন না এত রাতে এখানে কেন এসেছি? প্রশ্ন করেছিলাম তো। আজ একটা নিমন্ত্রণ ছিল, যেখানে গিয়েছিলাম পথে আপনার বাড়ি। ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই দুঃস্বপ্ন দেখেছিলাম। কখনো আপনাকে নিয়ে ভাবি না। লোকে বলে ভাবনা থেকে স্বপ্ন তৈরি হয় ঘুমের ঘোরে, কিন্তু স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখেছিলেন? আপনার ওপর কেউ আক্রমণ করেছে, যেখানে আবছা আবছা বাঘ দেখেছিলাম। আর কিছু মনে পড়ছে না। ভাবলাম মানুষটি ঠিক আছে তো, এই জন্য আপনাকে দেখতে আসা। আমাকে নিয়ে তো ভাবার জন্য শুক্রিয়া। আসলে আমি এতিম। আমাকে কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাবার বোধহয় কেউ নেই। ফারদিন আপনার জন্য যথেষ্ট ভাবে। আপনার প্রেম সফল হোক এই কামনাই করবো। আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। এত রাতে আপনাদের মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন না। কত রাত এভাবে পার করেছি, চিন্তা করবেন না। আসছি। সুফিয়ান দিঘির পাড়ে অন্ধকারে বসে কিছুক্ষণ ঝিঝি পোকার ডাক শুনছে। দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। রাতের অন্ধকারে মানুষ ভয় পায়, কিন্তু সুফিয়ান যেন অন্ধকারে নিজের ব্যথাগুলো একান্তে মনে মনে করার চেষ্টা করে। কখনো কখনো নিজের সাথে কথা বলে। মা বাবার কথা মনে পড়ছে তার ভীষণ। তার মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে বারংবার। তার যত্ন, আদর, মা বলে ডাকা না জানা বহুদিন। বাবা বলে ডাকতে পারে না। এতিমার কষ্টটা বোধহয় দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায়। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠেছে। টেবিলে বসে মোমবাতি দিয়ে তাকিয়ে দুঃখ কল্পনায় ভাসতে থাকে। হাতে কলম নিব, কালি ধোয়াতে ডুবাচ্ছে, কিন্তু কিছু লিখছে না। লেখার শক্তি যেন ক্রমশ তাকে কমিয়ে দিচ্ছে। শব্দ তৈরি করতেও ভুলে গেছে সুফিয়ান। দীর্ঘশ্বাস ফেলে যদি কখনো প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন বলে বা কাকে কখন আসে, উত্তর হবে কষ্ট, গভীরতার যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাসের সৃষ্টি হয়। সুফিয়ানের শ্বাস পড়ল মোমবাতিতে। অমনি মোমবাতি নিভে গেল। সুফিয়ান লুসিফার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল, তুই আমার দীর্ঘশ্বাস নিভে গেলি। তাহলে বুঝতে পারছিস ভেতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই। দুঃখ, কষ্ট, যন্ত্রণার জন্য যদি রাজ্য রাখা হওয়া যেত, তাহলে আমি দুঃখের রাজ্যের রাজা হতাম। মোমবাতি জ্বালালো। দমখয় নিবু নিবু করছে দরজা। হাওয়া আসছে। সুফিয়ান দরজা বন্ধ করতে যাবে, তখনই চোখ পড়লো রাঙার দিকে। রাঙা যেন সুফিয়ানের মতো একা, বড্ড একা। টেবিলের ওপর রাখা বাঁশিটার দিকে চোখ পড়লো সুফিয়ানের। বাঁশিটা নিয়ে ঘরের বাইরে বের হলো। মেহের বলেছে বাঁশি বাজালে ফারদিনা আসবে। এটা হাস্যকর, কেননা বাঁশি সুর ফারদিন অব্দি পৌঁছাবে না বলে মনে হয় সুফিয়ানের। আজ বাঁশি বাজাবে ঘরের বারান্দায় বসে। আজ সুর শোনাবে রাঙাকে। সুফিয়ান বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসে ফারদিনার দেওয়া বাঁশিটায় ঠোঁট ছুঁয়ে নিল। আজ সুর আসছে, স্নিগ্ধ সুর। প্রকৃতি শুনবে, শুধু ফারদিনা শুনবে না। কষ্ট হচ্ছে সুফিয়ানের। কষ্টের এক অংশ যেন সুরের মধ্যে সে বারংবার তুলে ধরছে। সুফিয়ান বাঁশির সুর থামিয়ে দিল। রাঙা রেশ ধ্বনি তুলল সাথে সাথে। ও যেন সন্তুষ্ট হয়েছে। সুফিয়ান ওর দিকে তাকিয়ে বলল, তোকে নিশ্চয়ই ভালো লেগেছে। আরেক দফা সুর তুলি? কি বলিস? অনুমতি চাইছো কেন? তোমার বাঁশির সুরে গোটা প্রকৃতি মুগ্ধ। সুফিয়ান আকস্মিক হকচকে উঠল। কণ্ঠটা ফারদিনার। তার কণ্ঠ ধরে সুফিয়ান ঘুরে তাকালো। সাদা চাদর মুড়ি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখ তাকিয়ে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফারদিনা হতে পারে না। সুফিয়ান নিশ্চিত হলো। রাত এখন একটা ছুঁই ছুঁই। এত রাতে ফারদিনা ঘর থেকে বের হতে পারবে না। আজকাল তার ভাইরা তাকে বেশি চোখে চোখে রাখছে। সুফিয়ান আন্দাজ করতে পেরেছে তার দিকে তাকালে তার দু চোখ গভীর রহস্য।
সুফিয়ান আড়ালেই বলল, আজকের দিন সব মেয়েরূপী শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন? সুফিয়ান সমস্ত দোয়া একসাথে পড়তে শুরু করলো। এরপর বারান্দা থেকে ঘরের ভেতর যেতেই ফারদিনা তার হাত ধরে ফেললো। সুফিয়ান থ মেরে দাঁড়ালো, ধীর সুস্থে ভালোভাবে পেছনে ঘুরে বলল, আপনি সত্যি ফারদিনা? ফারদিনা চাদরটা সরিয়ে বলল কর্কশ শব্দে, তুমি কি নাটক করছো আমার সাথে? সুফিয়ান ঠিকভাবে ফারদিনার দিকে ঘুরে বলল, তার মানে তুমি ফারদিনা, মানে আমার বউ? তুমি প্রথমে আমাকে আপনি বললে কেন? এত রাতে তুমি আসবে ভাবতে পারিনি, বিশ্বাস হচ্ছিল না। কেন এর আগে আমি আসিনি? বাসি সুর টেনে নিয়ে এসেছি তো, আজ অবাক হলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? ঘরে আসো, বাইরে ঠান্ডা। ফারদিনা সুফিয়ানের শোয়ার খাটে বসে সুফিয়ানের সম্মুখে বসলো। ফারদিনার দুহাত ধরে বলল, তুমি এসেছো, আমি খুশি হয়েছি, চলো গল্প করি। আগে বলো, আমাকে দেখে অবাক হয়েছিলে কেন? আসলে আসছিল কি কেউ? আজকে 3 জন প্রেতনির সাথে আমার দেখা হয়েছিল। ওরা চলে গেছে বেশ অনেকক্ষণ, আর ওরা আমাকে একটা দুঃস্বপ্ন এর কথা বলেছে, তাই একটু একটু ভয় লাগছিল। মেয়ে মানুষ সব দিকেই ভয়ঙ্কর, হোক ভূত শয়তান পেতনি, কিন্তু তুমি তো আমার হবু পত্নী। তবুও কি থাকবো নাকি চিরস্থায়ী? ভাগ্যে থাকলে হবে, চেষ্টা তো করতে হবে, নয়তো ভাগ্য পরিবর্তন হবে না। চেষ্টা করব, ভাগ্য পরিবর্তন করে হলেও যদি তোমাকে পাওয়া যায় তবে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। ফারদিনা মাথা নুইয়ে ফেললো, চোখে জলের আগমন। সুফিয়ান ফারদিনার মন ভালো করার জন্য প্রফুল্ল হওয়ার চেষ্টা করলো। আচ্ছা, তুমি এসেছো কিভাবে? এত রাতে একা বের হলে কিভাবে? মানে সুযোগটা হলো কিভাবে? ঝিলমিল আর কুদ্দুস, সে অনেক কথা, সময় কম, অন্য একদিন বলবো। ঝিলমিল এসেছে, সাথে আরো 2 জন দাসী এবং আজমত। ওরা রাস্তায় নজর রাখছে। আমি ভেবেছি বাঁশির সুরে বোধহয় তোমাকে টেনে এনেছে, তবুও শুনতে পেয়েছি তোমাকে দেখে নিষ্পাপ মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? খেতে পারছি না, হয়তো চিন্তায়। কিসের চিন্তা? তোমাকে পাবো তো? পাবে তো নিশ্চয়ই, হয় এককালে নয় পরকালে, বলে সুফিয়ান হাসলো। তার হাসি রহস্যময় মনে হলো ফারদিনার কাছে। কিচ্ছিতা হতাশ কণ্ঠে ফারদিনাকে বলল, পরকাল টেনে আনছো কেন? বিচ্ছেদের প্রথম শব্দ তুমি তৈরি করলে। শোনো, সুফিয়ান নড়ে চড়ে বসলো। বিচ্ছেদ অর্থ কি তুমি জানো? ছোট একটা বাচ্চা বলতে পারবে, তবে বলো, কোন সম্পর্ক ভেঙে যাওয়াকে বিচ্ছেদ বলে? না বোকা মেয়ে, সম্পর্ক ভেঙে যাওয়াকে বিচ্ছেদ নয়, ভালোবাসা হয় 2টি আত্মার জোড়ায়। 2টি আত্মার একটি যদি বেইমানি করে, তখনই সেই সম্পর্কের নাম দেওয়া হয় বিষাক্তময় সম্পর্ক বা বিচ্ছেদ। আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে, 2টি আত্মায় দুদিকে ছিঁড়ে ফেলে, তবে সেটি হয় বিচ্ছেদ। না চাইতেও বিচ্ছিন্ন হয়ে যায় 2টি আত্মার মিলন। আমারও ভয় হয় আজকাল আমার ভাই এবং আব্বাকে নিয়ে। তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ, উনি উক্তি এবং যুক্তি দুটোই মানেন, জ্ঞানী মানুষ। আশা করি আমার প্রস্তাব ফেলবেন না। আমার মন সায় দিচ্ছে না, তারা হয়তো মানবে না আমাদের সম্পর্ক। তুমি নিশ্চিত? ফারদিনার মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে কাঁদো কাঁদো চোখে সুফিয়ানের দিকে তাকালো। আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে। আজ ঝিলমিলের কাছে শিরি ও ফরহাদের অসমাপ্ত প্রেম কাহিনী শুনে ভয়টা আরও বেড়ে গেছে। সুফিয়ানকে যদি তার ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য শর্ত দেওয়া হয়, এত শর্ত সেখানে সুফিয়ান হেরে যাবে, নয়তো হারিয়ে যাবে। ভীষণ রকমের দুশ্চিন্তায় ভেঙে পড়ে সে। ফারদিনার শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করলো, বলল, তুমি বসো, আমি লণ্ঠন আর মোমবাতি নিভিয়ে দিয়ে আসি। কেন? তুমি যেন পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট। আমি যদি কুৎসিত হতাম তাহলে এভাবে ভালোবাসতে আমায়? সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না, তবে ভালো লাগার ভালোবাসার রূপ নেয়। আর যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে অথবা রোগে ভুগে, তবু আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো। সোনরূপসী প্রতিটা মানুষের একটি দুর্বলতা থাকে, আর আমার সেই দুর্বলতা হচ্ছে তুমি। আর তুমি আমার ভরসা। আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। রাতটা তীব্র শীতের, চারপাশটা হালকা কুয়াশা নেমে এসেছে। দূরে ক্ষেতের ধানগুলো চাঁদের আলোয় রূপালি ঢেউ তুলেছে, যেন মাটির বুকে আলো ফুটে উঠেছে। চাঁদের আলো কুয়াশার ফাঁক দিয়ে নেমে এসে পথে রূপে ফিরে বানিয়েছে নতুন এক সৌন্দর্য। পায়ের নিচে শিশির ভেজা ঘাস ঠান্ডা লাগছে।
ঘাসগুলো মখমলের মতো ভেজা, কাদার গন্ধ আসছে। সুফিয়ানের বাঁ পাশে ফারদিনা দাঁড়িয়ে, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। ঝিলমিল আজমতকে দূর থেকে দেখে ফারদিনা সুফিয়ানকে। ঝিলমিল চেঁচিয়ে বলল, ফারদিনা, তোর রাক্ষসে ভাইগুলো আইলো বলে তোর সাথে আমারেও শুটকি বানাবে, তাড়াতাড়ি চল। সুফিয়ান লম্বা সুরে জবাব দিল, তুই এমনিতেও শুটকি, আর একটু বানালে কিছু হবে না, এতে কোনো দোষের কিছু নেই, শুটকি হতে রাজি হয়ে যা। ফারদিনা হেসে ফেলল। সুফিয়ান বলল, এখন বলো তো কিভাবে সুযোগ বের করলে? রাতে ঘুমানোর আগে সবাইকে দুধের সাথে জয়ফলের গুঁড়া মিশিয়েছিলাম। ঝিলমিল কুদ্দুসও এই কাজে আমায় সাহায্য করেছে, তবে কুদ্দুসকে বোকা বানিয়েছি। সুফিয়ানের ঠোঁটে বাঁকা হাসি। ফারদিনা নির্বাক গলায় বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সুফিয়ানের কণ্ঠ মোহময়। আমি তোমায় বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু পরিমাণ পাড়ি দিতে পারি সুন্দরী। সেই আমি তোমাকে মিথ্যা ভালোবাসায় চড়াই কিভাবে বলো? কিভাবে মানে? ঘর থেকে এত রাতে বের হয়েছে, আর তোরা বলছিস কিভাবে বের হয়েছে জানিস না? রায়ান ক্ষিপ্ত মেজাজে বাড়ির অনুচারীদের প্রশ্ন করলো। ওরা জবাব না দিতে পেরে ভয়ে চুপসে গেছে। রায়ান এবং সায়েম ঘুমায়নি, দুধ খেলে এমনিতেও ঘুম হয় তারা জানে। দরকারি কাজের জন্য দুই ভাই জেগেছিল। রায়ান ফারদিনার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল তাকে দেখার জন্য। সায়েম বলল, চলো ভাই, সবাইকে নিয়ে বের হই, আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরবো। পাখনা গজাইছে ওর, এই পাখনাটা খুব তাড়াতাড়ি ছেটে দিতে হবে। 59 মিনিট পার হয়ে গেছে। আকাশের চাঁদ তারা মেঘের আড়ালে লুকিয়ে গেছে। প্রকৃতিতে আবছা অন্ধকার। ওয়েস্টার্ন ইলেকট্রনিক মডেলে 550 টেলিফোনটি ক্রিং ক্রিং শব্দ করে বাজছে। আহির, মীর, রাফিদ তিনজনেই ফোনের শব্দে বাইরে। বাস্তব নামক কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসে। মাঝরাতে ফোনে কেউ ফোন করেছে, আতঙ্কগ্রস্ত সৃষ্টি হয়। নিশ্চিত কোনো গুরুত্বপূর্ণ দরকার। আহির ফোন রিসিভ করে কানে তুলে ধরে নেয়। ধীর কণ্ঠে সালাম দিল। ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিল তার সহকারী অরুণ। বলল, স্যার, মিলনের ব্যাপারে আরও একটি তথ্য জোগাড় করতে পেরেছি, শুনলে আপনি অবাক হবেন। ডিটেকটিভের কাজে অবাক হওয়া। এখন বলো কি জোগাড় করেছো? স্যার, মিলনকে খুন করার আগে ইথার দেওয়া হয়েছিল, তবে ইথারের পরিমাণ কিছুটা কম ছিল, হয়তো বা যথেষ্ট পরিমাণ ইথার তাকে দিতে পারেনি। তারপরও চেষ্টা করেছে গভীরে যাওয়ার। দেখো, বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি না ডুবে যেও না। অরুণ একটু হাসার শব্দ করলো। বলল, কি স্যার, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমি ভেসে আছি এবং থাকবো, এটা আমার বিশ্বাস। আচ্ছা, লাইন কেটে দিচ্ছি, সাবধানে থাকবে, আর যতই যা জানতে পারবে যখন আমাকে সাথে সাথে জানাবে। আহিরের কণ্ঠে যেন আদেশের সুর। আহির ফোনটা কেটে রেখে দিল। পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ। রাফিদ বলল, পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ে ফেল তাড়াতাড়ি, ঘুম ঘুম পাচ্ছে। আহির মীরের দিকে তাকালো। মীর তার হাতের কোনোই চেয়ারে ধরে হাতলে ভাঁজ করে থুতনি দিয়ে দ্য সাইলেন্ট ম্যানর বইটির দিকে তাকিয়ে আছে। চোখ তার বইয়ের দিকে থাকলেও সে তলিয়ে আছে ভাবনার জগতে। আহির মীরের অভিব্যক্তিতে বুঝতে পারল। কি ভাবছিস তুই? কই কিছু না তো। মীর যেন প্রথমবার শুনেই নি আহিরের প্রশ্ন। দ্বিতীয়বার বলল, এই মীর, কি ভাবছিস? মীর অস্পষ্টভাবে বলল, ফারদিনা। থেমে আবারও বলল, আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এত নিষ্ঠুর কিভাবে হতে পারে। আমার তো ভয় করছে, শুনেই ভয় করছে, না জানি তাদের কি হয়েছিল। মীরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এলো। সাথে আহিরও বলল, তাদের কথা ভেবে আমার ভেতরে কেমন উদ্ভট ঝড়ের স্রোত বইছে। কি হয়েছে শেষ পরিণতি? রাফিদ বলল, এর শেষে কি হয়েছে সেটা অজানা রহস্য উন্মোচন করবি। আমি তো ভাবছি কিভাবে কি করব, মাথায় ঢুকছে না। এই প্রথমবার সত্যি উদ্ঘাটনে আমার মস্তিষ্ক কতটা দুর্বল হচ্ছে। ডিটেকটিভ হয়ে এই কথা বলছিস? মীর বলল, আমি সুফিয়ানকে নিয়ে ভাবছি। ওই হায়নাগুলো যদি তাকে কিছু করে ফেলে। রাফিদ বলল, করতেই পারে। ফারদিনার ভাইরা সংস্কার খুবই মানে, রীতিনীতি মেনে চলতো। ওদের পথ ভুল ছিল, কিন্তু তখনকার সময় এই পথ যেন সঠিক ছিল ওদের কাছে। আহির বলেই বইটি হাতে নিল। রাফিদ মীরের বেশ রেস্টে নিয়ে বলল, আমার তো মনে হচ্ছে ফারদিনার 4 ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলবে, সাথে ফারদিনাকেও। মীর বসাতে গুটে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনো বেঁচে আছে। আহির বলল, আমাকে যে এই বইটি পড়তে বলেছে সে শুধু রশিদ তালুকদারের কবর দেখিয়েছে, আরো অনেকের, কিন্তু ফারদিনা বা সুফিয়ান এদের মধ্যে কারো কবর ছিল না সেখানে। হয়তো তারা বেঁচে আছে। মীর ধীর পায়ে পায়চারি করতে করতে বলল, বেঁচে থাকলে কোথায় আছে?
সেটা আমরা বই শেষ করলে বুঝতে পারবো। যে প্রশ্নগুলোর উত্তর মেলেনি তার উত্তর আমাদের বই থেকে খুঁজে বের করতে হবে। আহির বইটির পৃষ্ঠা উল্টালো। মীর চেয়ার টেনে বসলো। আহির গম্ভীর মুখে বলল, পরবর্তী পৃষ্ঠাগুলো পড়তে পারছি না। মীরের দিকে বইটি এগিয়ে দিয়ে বলল, তুই বাকিটুকু পড়। মীর আনন্দের সাথে বইটি নিল। সে তাকে খুশি করার জন্য বেশ উপহার দেওয়া হয়েছে। বলল, ফারদিন আর সুফিয়ানের সম্পর্কের ইতি আমি টানবো বলে নিঃশব্দে হাসলো। রাফিদ বলল, তোর আনন্দ হচ্ছে আর আমরা তাদের কথা ভেবেই হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই তোর পা গরম করার ব্যবস্থা কর, আমি বইটি ততক্ষণে শেষ করছি। দূর থেকে একাধিক লণ্ঠনের আলো দেখা গেল। একাধিক লোকের শরীরে দোল খাওয়া দেখা যাচ্ছে। পাশাপাশি কজন হাঁটছে। ঝিলমিল দেখলো তাদের। ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে। বলল, মনে হচ্ছে তোর ভাইরা আসছে, এখনই চল এখান থেকে। ফারদিনা এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূরের পথের দিকে তাকালো। একাধিক লোক এগিয়ে আসছে। সুফিয়ান নিশ্চিত তাকাতেই বলল, তোমার দুই ভাই আর অনুচরীগণ আসছে। এক কাজ করো, তুমি আর ঝিলমিল আমার ঘরের ভেতরে লুকিয়ে পড়ো। আজমতকে বলল, আমাকে দেখেও তো সন্দেহ করতে পারে, ওদের কাজে হচ্ছে আমাকে সন্দেহ করার, আমি ওদের সাথে যাই। কিন্তু বিষয়টা যেন সুফিয়ান মেনে নিতে পারলো না। যদিও সাথে ঝিলমিল আছে, তারপরেও ফারদিনা আর আজমত একসাথে থাকবে তা সে মেনে নিতে পারলো না। বলল, তুমি ধান ক্ষেতের মধ্যে চলে যাও, ওরা যতক্ষণ না যায় তুমি বের হবে না। আমি আর ধান ক্ষেত, অসুবিধা কোথায়? জলদি যাও, ওরা চলে আসছে। ফারদিনা বলল, তুমি কি করবে? সুফিয়ান অলস ভঙ্গিতে বলল, আমি তোমার ভাইদের ভুল পথ দেখিয়ে দিব আর তোমার বিরুদ্ধে তালে তাল মিলাবো। যাও। ফারদিনা ঝিলমিল সুফিয়ানের ঘরের দিকে চলে যায়। আজমত সুফিয়ানের কথা মতো ধান ক্ষেতের মধ্যে চলে যায়। সুফিয়ান পকেট থেকে সিগারেট বের করলো। ম্যাচ দিয়ে ধরিয়ে পায়চারি করতে করতে টানতে শুরু করলো। ততক্ষণে রায়ান আর সায়েম তার কাছাকাছি চলে আসে। সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। রায়ান সুফিয়ানের কাছে এসে দাঁড়ালো। সুফিয়ান তার দিকে তাকালো। এত রাতে তাদের দেখে অবাক হওয়ার নাটক করলো। তোর এত রাতে কোথায় যাচ্ছিস? রায়ান বিস্ময় চোখে জবাব দিল, ফারদিনা ঘরে নেই, আজকাল রাত বিরাতে ঘর থেকে বের হয়, পরিবারের মান সম্মানের কথাও ভাবছে না। সাংঘাতিক বিষয়, কিন্তু কোথায় যেতে পারে? সুফিয়ানের অভিনয় হচ্ছে, জেনেও না জানার ভান করছে, অভিনয় এঁটেছে সে মনে মনে। রায়ান বলল, তুই এত রাতে বাইরে কেন? আমার ঘুম আসছিল না, তাই ঠান্ডা হাওয়ার সাথে চাঁদের রাত উপভোগ করছিলাম। তুই ফারদিনাকে আশেপাশে কোথাও দেখেছিস? সাইম জিজ্ঞেস করলো। এরপর আশেপাশে তাকালো। সুফিয়ান বলল, কিছুক্ষণ আগে ঘর থেকে বের হতে হতে ওইদিকে কাউকে যেতে দেখেছি। হাত দিয়ে ভুল পথ দেখিয়ে দিল, কিন্তু ফারদিনা কিনা সেটা আমি নিশ্চিত নই। তুইও চল আমাদের সাথে, আর যদি ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে জবাই করে ফেলবো, বলল সায়েম। তার মুখের এমন কথা শুনে সুফিয়ানের রাগ উঠল প্রচন্ড। হাতের মুষ্টি শক্ত করে নিল। রাগকে প্রকাশ করলো না, বলল, নিজের বোনকে জবাই করতে হাত কাঁপবে না? সুফিয়ানের স্বাভাবিক কণ্ঠেই বলল কথাটা। রায়ান বলল, সংস্কারের বাইরে গেলে তার বেঁচে থাকার অধিকার নেই, তাই তাকে মারতে হাত কাঁপবে না। সায়েম আঙ্গুল তুলে কিছু বলতে চাইলো। রায়ান বাধা দিয়ে বলল, এসব নিয়ে কথা পরে বলিস, এসব নিয়ে কথা বলতে এখন আসিনি, চল ওইদিকে যেয়ে দেখি, বলে সুফিয়ানের কাছ থেকে তারা দেখানো পথের দিকে চলে গেল। সুফিয়ান তাদের যাওয়ার পানে দেখতে দেখতে বলল, আমার ফুলকে যদি ঝরে ফেলিস তবে তোদের যেন কেড়ে নিব, বলল তিক্ত স্বরে। আজমত ক্ষেত থেকে বেরিয়ে আসে। সে বেশ হাঁপাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি হাঁপাচ্ছ কেন? মানুষ দৌড়ালে হাঁপায়, তুমি একটু বসে থেকে হাঁপিয়ে গেছো? আরে বসে থেকে না, আমার শরীরের সব রক্তই মশা চুষে নিয়েছে, এই জন্য হাঁপাচ্ছি। আর একটু থাকলে নিঘাত আমি মারা যেতাম এই মশার কামড়ে। আহা, তোমার ভাষায় এটাকে কি বলে বলো তো? আজমত বলল, ম্যানিন দেন মার্দি বারদিত কার্নিরোদি আলার তরতিব আলিস্য। সুফিয়ান তার কথা শুনে হাসলো। ততক্ষণে ফারদিনার ঝিলমিল চলে আসে। ঝিলমিল জিজ্ঞেস করলো, তারা কি সত্যি ফারদিনার ভাই ছিল নাকি? আমি তো আন্দাজ করেই কইছিলাম। আমি ভুল পথ দেখিয়েছি, ওরা ওইদিকে গেছে, তোমরা চলে যাও, সুফিয়ান বলল। আজমত সুফিয়ানের দিকে তাকালো। তোমরা যদি ফারদিনাকে নিজের করে নেওয়ারই থাকে তবে শিগগিরই নিয়ে নাও, কোনো কিছু হয়ে গেলে। সুফিয়ান কিছু বলে না, নীরব হয়ে মাটিতে পা দিয়ে আঘাত করতে থাকে। ফারদিনা সুফিয়ানের দিকে এগিয়ে এলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো। কতদিন থেকে আমি বলছি আমাকে দূরে কোথাও নিয়ে যাও, নয়তো আব্বার কাছে গিয়ে বলো। ঝিলমিল ফারদিনার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ঠিকই কইছে, আমারও তখন বিশ্বাস হইতেছে না তুমি ওর বেড়ে ভালোবাসো। তোমার ব্যবহার যেন কেমন হইতেছে দিন দিন।
সুফিয়ানের রাগে যেন ঝিলিক দিয়ে উঠলো। বলল, তুই বেশি কথা বলিস। ফারদিনা দ্বিধা নিয়ে বলল, আমার আবদারে দাম দিচ্ছ না। সুফিয়ান বলল, আগামী সপ্তাহ তোমার আব্বার সাথে কথা বলবো। এতদিন অপেক্ষা কেন? সুফিয়ান সময় নিয়ে বলল, কিছু দেনা পাওনা আছে, সেগুলো মিটিয়ে দেই। কিসের দেনা পাওনা? গ্রামের কিছু লোক আমার কাছে বর্গা জমি টাকা পাবে, তাছাড়াও আমার খাস চাষাদেরও 4 জনের পরিশ্রমিক তো দিতে হবে। কারো দেনাপাওনা পরিশোধ না করলে কি বাবাকে বলা যাবে না? আরে বোকা, দেনাপাওনা পরিশোধ না করে পালাতে নেই। পালাবে মানে? সুফিয়ান হেসে বলল, আরে গাধা মেয়ে, তোমার আব্বাকে আমাদের সম্পর্ক মেনে নিবে এটা আমার বিশ্বাস, কিন্তু তিনি চাইবেন তোমার ভাইদের মানাতে। যদিও তোমার ভাইরা অবাধ্য, কখন কি করে বসে, হয়তো তোমাকে নিয়ে পালাতে হতে পারে। তখন পাওনাদাররা আমাদেরকে পাবে না বলে অভিশাপ দিবে। নিশ্চয়ই অভিশাপ আমাদের জন্য ভালো হবে না। বুঝছো তো আমি কি বোঝাতে চাচ্ছি? ফারদিনা নীরব কণ্ঠে জবাব দিল। সুফিয়ান চারদিকে তাকালো, বলল, এখন চলে যাও, তোমার ভাইরা চলে আসবে। ঝিলমিল আজমত আগে আগে হেঁটে যাচ্ছে, ফারদিনা ওদের কিছুটা পিছে পিছে হাঁটছে। প্রতিবারই আশাই ছিল সুফিয়ান বোধহয় তাকে দেখছে, কিন্তু না, সুফিয়ান পথে নেই, বাড়ির ভেতর চলে গেছে। ফারদিনার কাছে বিষয়টা অসন্তোষ লাগে। সে এত রাতে ছুটে এসেছে সুফিয়ানের জন্য, কিন্তু এই সুফিয়ান অন্য দিনের মতো আজ তার যাওয়ার পানে দেখছে না। ফারদিনা পথের মাঝে থমকে দাঁড়ায়। আজমত, ঝিলমিল এবং সুফিয়ানের অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, অথচ বই প্রকাশ করতে পারছে না। ঝিলমিল দেখলো ফারদিনা দাঁড়িয়ে আছে। ও বিরক্তি কণ্ঠে ডাকলো, ফারদিনা। ফারদিনা চুপ করে ঝিলমিলের মুখে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলো। ঝিলমিল ঘাড় ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করলো, কি ভাবছো? ভাবছি সুফিয়ান এর আদৌ আমাকে ভালোবাসে তো, বিশ্বাস করে তো। ভাবছি সুফিয়ান আদৌ আমাকে নিজের করে নেওয়ার ইচ্ছায় আছে তো। সে আদৌ তোমারে ভালোবাসতো? তার চোখে মুখে আছে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা, না আছে হারানোর ভয়। আজমত বলল, আমার সুফিয়ানকে নিয়ে কোনো সন্দেহ নেই, সে ফারদিনাকে সত্যি ভালোবাসে। আজ থেকে কিছুদিন আগে ফারদিনা দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করেছিল। সে তোমাকে ভালোবাসে, তবে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া উচিত, যাতে হারিয়ে না যায়। রাত গভীর, চাঁদ তারা আলো ছড়াচ্ছে নীরবে, চারপাশে কুয়াশার মৃদু আবা, বাতাসে ঠান্ডা ঝাপটা, গাছের পাতায় হালকা কর্মর শব্দ শোনা যাচ্ছে, যেন রাতটা নিস্তব্ধ হয়ে গেছে। ফারদিনা হল ঘরে বারান্দায়। ঝিলমিল তখন বুদ্ধি দিচ্ছে, তোর ভাইরা খুঁজতে খুঁজতে মহলে আইব। সচরাচর তুই মহলে আসোস না, কিন্তু আজ তোর ঘুমাইতা ছিল না, তাই আইসোস। এরা কবি, সাথে আমিও আসিলাম তোর সেবা করার লাইগা। ঝিলমিলের এত বুদ্ধিমত্তা। ফারদিনা হল ঘরেই বসে রইল। মিনিট 10 উঠে খাটের পর শয়। ঝিলমিলের কাজ আছে বলে কোথাও গেছে। ফারদিনা ওর জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিয়েও ঘুম আর পরিপূর্ণ হয়নি। ঘুমের রাজে তলিয়ে যাওয়ার আগে আবির, সায়াম আর রায়ান সহ কিছু অনুচরীগণ মহলে প্রবেশ করে। কোনো কিছু না বলেই ফারদিনার ডান গালে কষিয়ে থাপ্পড় বসায়। ফারদিনাকে হিটে খাটের কর্নারে বসায়, খাটের সাথে মাথা ঠুকলো। ফারদিনার ফলে চুলের কিছুটা অংশ পরিমাণ কেটে গেল চুলের কাজটায়। সাইম দ্বিতীয়বার তুলে বলল, সুফিয়ানের সাথে তোর সম্পর্ক? আগেই সন্দেহ করেছিলাম সুফিয়ান ভুল পথ দেখিয়েছে, তখনই আমরা তোকে ওর ঘর থেকে বের হতে দেখেছি, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করিস, রাত্রি যাপন করিস, মান সম্মান সংস্কার সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ফারদিনা কোনো জবাব দিল না, তার গলা টিপে ধরে খাটের ওপর শুয়ে দেয়। ফারদিনার দম বন্ধ হয়ে আসছে, জিহ্বা বেরিয়ে আসার মতো। অনুচারীগণ ওদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। রায়ান সাইমকে সরিয়ে ফেললো। ফারদিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রায়ান ফারদিনা উঠে বসতে দিল। ফারদিনার গলায় ধরে ডাকলো, ফারদিনা চোখ খোল, কথা বল। ফারদিনা চোখ মেলল না, ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল, ঢলে পড়লো রায়ানের বুকে। রায়ান ফারদিনার নাড়ি পর্যবেক্ষণ করে বলল, জ্ঞান হারিয়ে ফেলেছে। তুই অতিরিক্ত করে ফেলিস, সাইমকে বলল। সাইম রাগে ফেটে বলল, মরুকো, কিন্তু এখন কি করবে? ওকে পাখির মতো উঠতে দিলেই সব শেষ করে ফেলবে। সবকিছু শেষ হওয়ার আগেই কিছু করো। রায়ান সেকেন্ড কয়েক চুপ থাকলো, এরপর গম্ভীর মুখে বলল, ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব, সেখানে বন্দি করে রাখবো। দিনের আলো ফুটলেই গোপনে একজন হাকিমকে ডেকে এনে চিকিৎসা করাতে হবে। সুফিয়ান যদি জিজ্ঞেস করে ও কোথায়, তখন কি বলবে? ওর ব্যবস্থা পরে করছি, কৌশলকে শেষ করতে হবে, ততদিনে ফারদিনাকে বন্দি করে রাখতে হবে।